এক বছরে গাজীপুরে সংঘটিত বিভিন্ন সময়ের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে কেঁচো খুঁড়তে টিমের যাত্রা গাজীপুর পৌঁছে সহকর্মী ইফতেখার রাহেনকে সঙ্গে নিয়ে গন্তব্য শহরের কোনাবাড়ি এলাকায়। কোনাবাড়ির জরুন বাজারে ২৭ মে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় নিহত হন নাসির পালোয়ান। ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিনের নেতৃত্বে এই হামলা হয়। আসামিদের এলোপাতারি চাপাতির কোপে নাসির পালোয়ানের মাথা কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। মাথার সামনের অংশ টুকরো টুকরো হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। বাবার উপর আক্রমণ ঠেকাতে গিয়ে বড় ছেলে আক্তার পালোয়ান মারাত্মকভাবে আহত হন। ১ মাস পরে তিনিও হাসপাতালে মারা যান। এই পালোয়ানদের পুরো পরিবারেই সন্ত্রাসীদের হামলার শিকার হন। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলতে আমাদের অবস্থান জরুন বাজারে। এখন টিভির কাছে বাবা ও ভাই হারানোর সেই দিনের ঘটনা তুলে ধরেন লুৎফর পালোয়ান। আমরা তো জানি না ওরা আমগো আঘাত করবার লেগেছে। আমার আব্বা হুলালি হই না ৩ তলা ক্ষেত্রে নেমে যাইতে এরা ওই ঝগড়াবন্ধ যেতে পারে নাই, এই জায়গা আছে বা দেই আর আক্রমণ করছে। এই সাইড দিয়েছে, এই সাইড দিয়েছে, 4টে রাস্তা আছে। 4টে রাস্তা দিয়ে ব্যাকে বলো করে আমি মনে করেন যে এলোপাতের এভাবে মারিদুরি করে গেছে। আমার এই যে একটা কূপ দিছিল আর আমার বড় ভাই এর মাথার মধ্যে বাড়ি দিয়েছিল। হ্যাঁ 2 মাস পর আমার আব্বার 2 মাস পরে মারা গেছে। মামলা করছি, পরবর্তীতে আর আমাকে হুমকে যায় হাতি মেরে ফেলেছি। আর আমরা তো মশা 2-10টার মালে কি হইব, ওরা বাড়িতে ঠিক মতো বুক ফুলাই করতে সারতেছে, আমরা মাথা নিচা করে দিয়ে পড়ি। 6 জন গ্রেপ্তার হয়েছিল, 5 জন জামিন পাইছে। প্রতিবেশীরা চাঁদা দাবি করে নাসির পালোয়ানের পরিবারের কাছে। চাঁদা না দেয় এই হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করে নিহতদের পরিবার। এরা এলাকায় যেরকম তাস করে ঘুরে বেড়ায়, ঠিক আছে, এদের কাজ হয়েছে মুখরেমা এরা টরিপানা করে খাওয়া। এই 5 আগস্টের পর থেকে বিভিন্ন বাড়িঘর ভাঙতেছে, বিভিন্ন মানুষের অত্যাচার করতেছে, যে কোনো মাতবুরি করবার যে জরিপানা করে খায়, এগুলো হচ্ছে তাদের কাজ। এক ডাক্তারের দোকানে চাঁদা চাইছে 5 লক্ষ টাকা, না দনে তার দোকানের মাল সামানা ভেঙে ফেলাইছে। আমার বড় ভাই বাধা দিছে, তাই আমার বড় ভাইরে মারতেছে। তাই আমি যে বাধা দিছি যে আমার বাইরে মারসকে, আমার বাইরে মারতেছে, আমি তো কিছু খুব বলবই, যে সামনে যে খারাইছি। সামনে যাওয়ার পরে ওরা করছে কি আমার মারছে, মাইরা এই মাথা একটা কূপ দিছে, কূপ দিয়ে আমার ফালাই দিছে। ফালাই দিয়ে মনে করেন যার যার মতো হয়েছে ওরা 20-30 জন। এই পরিবারের নারীরাও রয়েছে নিরাপত্তাহীনতার মধ্যে। তাদেরকে দেয়া হচ্ছে হুমকি। বাড়ির ছোট ছেলেমেয়েরাও পড়ালেখার জন্য বাইরে যেতে পারছে না। রাস্তাঘাটে বাইরে আমাকে হুমকি দেয়, আতঙ্কে রাখে সবসময়। সামনে দেয় আমার কাছে অভিনভাবে রাস্তা দ্বারা দিলে আমাকে দূরে দিতে পারে ফোনটা দিয়ে। আমরা বাচ্চা কাছে নিয়ে যেতে আমাকে খুব সমস্যা হইতেছে, স্কুলে মাদ্রাসায় যে জায়গায় বিচারি পেলাম না, এরা অফিনে ঘুরতেছে। সিসিটিভির ফুটেজে সেদিনের ঘটনা রয়েছে। পাশাপাশি সন্তান দেখাচ্ছেন কিভাবে তার 2 বাড়ির গলির মধ্যে ফেলে কোপানো হয়েছে বাবাকে। লোকগুলো আছে তারা এখানে কোবাইছে, কোবাই এখানে ফালাইছে। এই দেখেন রক্ত, এই যে রক্ত, ওই যে রক্ত দেখেন। আমি এখন এগুলো ধুতে দিই, পরিষ্কার করতে দিই, বলছি এগুলা যে কোনো মোটা আলামত দরকার আছে, প্রয়োজন আছে, এগুলো দিও না। পরে যাওয়ার পথে ওরা আমার বড় ভাই ওই বাসা থেকে বেরিয়েছে, বেরোনোর পরে হ্যাঁ যাওয়ার পথে কোবাইতে হয়ে গেছে। একই পরিবারের 2 জনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত 5 আসামি জামিন পেয়েছেন। জামিন পেয়ে তারা এলাকায় নানান অপকর্ম করে বেড়াচ্ছেন। একই সঙ্গে নাসির পালোয়ানের পরিবারকে দিচ্ছেন হুমকি। পরিবারের সদস্যরা দাবি করছেন আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। কোনাবাড়ি থেকে এবার গন্তব্য গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তায়, যেখানে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। 8 আগস্ট চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাংবাদিক তুহিন। চারদিকে কোলাহল ও মানুষের ভিড়। এর মধ্যেই দেশি অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে এলোপাতারি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় তাকে। মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় খুনিরা। সাংবাদিক তুহিন হত্যা মামলায় সব আসামি গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যেই অভিযোগপত্র দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামির জামিন পাওয়ার তথ্য নেই। তবে তুহিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাজার হাজার লোকের উপস্থিতিতে ঠিক এইখানে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে এই আসামিরা কেউ জামিন পেয়েছেন কিনা সেই সঠিক তথ্য পুলিশের কাছে নেই। গাজীপুরে একের পর এক হত্যার ঘটনা ঘটছে। পুলিশের তথ্যমতে গাজীপুরে চলতি বছরের 8 মাসে 105টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাজীপুর মহানগরে ঘটেছে 77টি হত্যাকাণ্ড। এসব হত্যাকাণ্ড বেশিরভাগ পারিবারিক কলহ, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে ঘটেছে।
গত ৯ আগস্ট টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে পলিথিন মোড়ানো মাথাবিহীন ৮ টুকরার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম অলি মিয়া। টঙ্গী এলাকা থেকে গত ৩ মাসে ১৮টি লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ড পরিস্থিতি নিয়ে গাজীপুর মহানগরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হত্যাকাণ্ডের মামলাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, পুলিশের টহল জোরদারও করা হয়েছে। যে কোনো ক্লুলেস মামলাই আমরা ডিটেক্ট করে ফেলেছি। আমাদের সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি আমরা ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছি। টঙ্গীতে ৮ টুকরা লাশের একটা ঘটনা ছিল, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে আইডেন্টিফাই করে আসামি গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। আপনার বাসন থানায় একজন রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল। প্রথমে লোকজন অ্যাক্সিডেন্ট ভেবেছিল, আমরা সেটাও বিকাশের মাধ্যমে তার ট্রানজ্যাকশন হয়েছে, সেই আসামিও ডিটেক্ট করেছি, গ্রেফতার করেছি, 164 হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনারই নিরবচ্ছিন্ন তদন্ত করে উদ্ঘাটনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, ইফোর্ট দিচ্ছি। তবে আমাদের ফোর্সের স্বল্পতা আছে। এই মহানগরে আরও আসলে যেই পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ মিল কারখানা, সেই হিসেবে পুলিশের ফোর্স আরও অধিক সংখ্যক বাড়ানো দরকার। গাজীপুরের পর টিম এখনের গন্তব্য নারায়ণগঞ্জ। ঢাকা এবং গাজীপুরের এই হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরার পরে আমরা একটু জানতে চাই নারায়ণগঞ্জের পরিস্থিতি। নারায়ণগঞ্জে গত ১ বছরে কি পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এবং সেই হত্যাকাণ্ডগুলোর অবস্থা এখন কি রয়েছে, সেই পরিবারগুলোর অবস্থা কি, সে বিষয়ে আমরা একটু যেতে চাই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকেন মোহাম্মদ বশির, তার বড় সন্তান ফজলে রাব্বি সুমন। সাইনবোর্ড এলাকায় একটি দোকানে কাজ করতেন রাব্বি। রাব্বির স্ত্রী ও 2টি ছেলে সন্তান রয়েছে। চলতি বছরের ২৬ জুলাই মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে যান রাব্বি। মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এক যুবক রাব্বির কাছে মোবাইল চায়। তিনি মোবাইল দিতে না চাইলে শুরু হয় তর্ক। এক পর্যায়ে রাব্বিকে কুপিয়ে ফেলে রাখে ওই ছিনতাই চক্র। সেদিনের ঘটনা তুলে ধরছেন নিহতের বাবা বশির। ৩টার দিকে আমার কাছে অনুমানিক এরকমই ফোন আইছে, আমার বড় মেয়ে ফোন দিয়েছে যে আব্বা বাইরে কোপ দিচ্ছে। বুদ্ধিজীবীর থেকে শিকদার মেডিকেলে গেছে, শিকদার মেডিকেলে থেকে ঢাকা মেডিকেলে পাঠাইছে। ঢাকা শহরের যে যানজটটার ব্যাপার আপনারা তো জানেনই, যাইতে যাইতে ওই মনে করেন রক্তক্ষরণে মারা গেছে। রাব্বিকে হত্যার সঙ্গে 2জনকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে রাব্বিকে হত্যা করা হয়েছে তা জানেন না তার বাবা। লোকজন দেখছে যে পিচ্চি মুন্না নামে একটা ছেলে আমার ছেলেটা কোপাইছে। পিচ্চি মুন্নার লগে আরও 3 জন আসছিল, হ্যাগরও ধরছে, এরাও জেলে আছে। আমার ছেলের সাথে কোনো পুরান শত্রুতা নাই, লেনদেনের ঝামেলা নাই। আমি কিন্তু 2014 সালে এই এলাকায় আইসা পড়ছি, সাইনবোর্ড এলাকায় আইসা পড়ছি। এই যে মোবাইল ছিনতাইকারীর লেগে আমার ছেলের জীবন গেছে গিয়ে, শুধু আমার ছেলের জীবন যায় না, এটা 4টা জীবন নষ্ট হয়ে গেছে। এক হলো তার ওয়াইফ, দ্বিতীয়ত হইল আর একটা 4 বছর ফেলাস একটা বাচ্চা, ছেলে বাচ্চা, আর একটা হইল 2 বছর ফেলাস একটা মেয়ের বাচ্চা। রাব্বির হত্যার 1 মাস পরই তার স্ত্রী বিয়ে করেন। 2 সন্তান নিয়ে বিপাকে পড়েছেন বশির। ফজলে রাব্বি সুমন নামে একজন যুবক এই সাইনবোর্ড এলাকায় একটি দোকানে কাজ করতেন। তিনি গত ২৬ জুলাই মোহাম্মদপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন। একটি পর্যায়ে ছিনতাইকারীদের এলোপাথারি কোপে তিনি নিহত হন। নিহত হওয়ার পরে সেই ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং সেই মামলায় আসামিদেরকেও গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত মামলার অভিযোগপত্র দাখিল করেনি পুলিশ। মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জ শহরে খানপুর এলাকায় সোমবার আবু হানিফ নামে একজন নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। তার কাছে অভি নামের এক যুবক কয়েকদিন ধরে টাকা দাবি করে আসছিলেন। টাকা না পেয়ে হানিফকে পিটিয়ে হত্যা করা হয়। গত বছরের সেপ্টেম্বর আর অক্টোবর মাসে 8টি হত্যাকাণ্ড হয়েছে নারায়ণগঞ্জ এলাকায়, আর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 17টি মরদেহ। ঢাকার সঙ্গে লাগোয়া এই শহরে গত 6 মাসে 40টি খুনের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের পর এবার তুলে ধরছি শিল্পাঞ্চল জেলা নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি। নরসিংদীতে 1 বছরে খুন হয়েছে 120 জনের বেশি, আর এ সময় মামলা হয়েছে 119টি, যা 2023 সালের দ্বিগুণ। এত হত্যার পেছনে এলাকাবাসী মাদক, ইন্টারনেট, ডিশ ও বালু ব্যবসা সহ রাজনৈতিক প্রতিহিংসাকে কারণ মনে করছে। এছাড়া অস্ত্রের সহজলভ্যতার কারণে জেলায় বাড়ছে ভাড়াটে খুনি চক্র। মার্ডার কইরা বলে যে 10টা মার্ডার করলেও কিছু হইব না,
ওরা 10টা মার্ডারও করতে পারবো। পুলিশে যায় যে চলে আসে, যদি দেখাই দিয়ে আসামি এরা ধরে না, এরা কয় না কেন হবে না, হামলা হবে না, কিছু হবে না, আপনি নিশ্চিত থাকেন। হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কারণ হিসাবে পুলিশ বলছে মাদক কারবারি, চাঁদাবাজি ও রাজনৈতিক আধিপত্যের কারণে হত্যাকাণ্ড বাড়ছে। চরাঞ্চলে হত্যাকাণ্ডের ঘটনা বেশি বলেও জানায় পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে এবং পারিবারিক বিভিন্ন ঘটনা নিয়ে সহিংসতা তৈরি হয় এবং তার প্রেক্ষাপটে অনেকগুলা খুন হয়ে থাকে। গত কয়েক মাসে বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে। এই খুনের রহস্য উদ্ঘাটন এবং খুনের সাথে জড়িত বা অন্যান্য অপরাধের সাথে জড়িত যে আসামিগুলো আছে সেই আসামিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। রায়পুরের চর এবং আলোকবালির চরে অতি সম্প্রতি যে কয়েকটি ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, সেই খুনের সাথে যারা জড়িত তাদেরকে যাতে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ওইখানে একটা শান্তি শৃঙ্খলা আমরা উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে। এবার ঘুরে আসতে চাই রংপুর থেকে। সেখানে সহকর্মী মোকাররম হোসাইনের অনুসন্ধানে উঠে এসেছে রংপুরের কয়েকটি লোমহর্ষক ঘটনা। নাতিকে কোলে পিঠে করে মানুষ করেছেন দাদি। সেই ৬৫ বছরের বৃদ্ধাকে খুন হতে হয় নাতির হাতে। ঘটনাটি ঘটেছে ৯ অক্টোবর রাতে। পুলিশ বলছে দাদির সঙ্গে খোঁজ গল্পের এক পর্যায়ে দাদির কাছে ১০,০০০ টাকা চান নাতি। অনলাইন জুয়ায় আসক্তি জেনে টাকা দিতে অস্বীকৃতি জানায় দাদি। তর্কে জড়ায় নাতি। ক্ষুব্ধ হয়ে দাদির গলায় ছুরি চালিয়ে হত্যা করে পালিয়ে যায় হৃদয়। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করে ওই আসামিকে। এ ঘটনায় এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য। তুচ্ছ ঘটনায় একটা বড় অপরাধ হয়ে যাচ্ছে, বাট অপরাধটা হওয়ার পর অনেকে অনুতপ্ত হয়। তুচ্ছ ঘটনায় ইনস্ট্যান্ট হয়তো কেউ মাদকাসক্ত, কেউ অনলাইন জুয়ায় আসক্ত, সামান্য কিছু বিষয় নিয়ে অনেক সময় বড় অপরাধ হয়ে যায়। এক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। পিতামাতা, সমাজ, তারপর আত্মীয় স্বজন, সবাই মিলে একটা বন্ডিং, যে সোশ্যাল বন্ডিংটা আসলে আরও একটু ভালো হওয়া উচিত। কয়েকদিন আগে রংপুরের মিঠাপুকুরে প্রদীপ রায় নামে একজনের জীবনে অন্ধকার নেমে আসে। তারাগঞ্জ উপজেলার বটতলা বাজারে ৯ আগস্টের ঘটনা এটি। শ্বশুরবাড়ি যাওয়ার পথে সন্ধ্যার পর রাস্তা ভুল করে অন্য এলাকায় ঢুকে যান প্রদীপ। এ সময় ফোন করে রাস্তা চিনতে সাহায্য চান উপজেলার কুরসা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাসের কাছে, যিনি সম্পর্কে তার চাচা শ্বশুর। রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য চাচা শ্বশুর রূপলাল দাস এগিয়ে গেলে দেখা হয় শ্বশুর জামাতার। পরিকল্পনা ছিল চাচা শ্বশুর প্রদীপ রায় যাবেন শালিকার বিয়ের দিনক্ষণ ঠিক করতে। তবে কে জানতো এদিনেই প্রদীপ রায়ের জীবনের প্রদীপ নিভে যাবে নিজ এলাকার মানুষের কাছে। তারাগঞ্জ উপজেলার ছয়ার ইউনিয়নের বটতলা এলাকায় পৌঁছালে চোর সন্দেহে স্থানীয়রা মব তৈরি করে শুরু করে গণপিটুনি। উত্তেজিত জনতার হাতেই গণপিটুনির মাধ্যমে মৃত্যুর কোলে ঢলে পড়েন জামাতা প্রদীপ রায় ও শ্বশুর রূপলাল দাস। ভুক্তভোগী পরিবারের দাবি, সেদিন ঘটনাস্থলের পাশেই পুলিশের উপস্থিতি থাকলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। যে বাড়িতে বাজার কথা ছিল বিয়ের সানাই, সেই বাড়িতে নেমে এসেছে দুর্ভোগ আর শোকের মাতম। আমার ভাস্তি জামাই, আমার স্বামী, দুইজনে নিরীহভাবে হত্যা করছে। ওরা বিনা দোষে বিনা অকারণে মারছে, চোর সন্দেহ। কিন্তু ভালো লোককে মারে, আর ওদেরকে মারার আমরা শাস্তি চাই। আমার স্বামী এবং আমার ভাস্তি জামাইকে মারছে, তাদের আমরা বিচার চাই। আমার বাবা ওইখানে যখন পুলিশ গেছিল মারামারির সময়, তখন জীবিত ছিল। আমার বাবা কথা বলতেছে। যখন পুলিশ দেখছে আমার বাবা উঠে দাঁড়াইছে, মানে বসছে উঠে। তো পুলিশ বাসা বাদ দিয়ে বলে যে এদেরকে এখনও মারা হয় না, এদের জন্য আমাদের ঘুম হইতেছে না। পুলিশ আরও উল্টে এই কথা বলে। তারপরে তো জনগণ আরও মারধর শুরু করছে। দুর্ঘটনার পরে বুঝি 15 দিনে বুঝি বাদে আসামি ধরছে। ওই ধরাই অবস্থায় আছে, আর কোনো আসামি ধরে না। তার কি বিচার পাবারই নাই? আমার গরিব দেখি আমাকে বিচার না করে। রংপুরের বদরগঞ্জে একটি দোকান কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে পিটিয়ে খুন করা হয় লাবলু মিয়াকে। লাবলু মিয়া বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় উপজেলা বিএনপির কয়েকজন নেতাকে বহিষ্কারও করা হয়।
তবে মামলার কার্যক্রমের অগ্রগতি নিয়ে অসন্তোষ লাবলু মিয়ার পরিবারে। গত কয়েক মাসের রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা, এই নানাবিধ কারণে কিন্তু অপরাধ বেড়ে যায়। সময় মতো যদি বিচার হয়, সময় মতো পুলিশ যদি চার্জশিট দাখিল করতে পারে এবং অপরাধ অনুযায়ী যদি তার সাজা নিশ্চিত হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে ভীতি প্রবণতাটা তৈরি হয়। রংপুর জেলায় চলতি বছরের 9 মাসে 42টি খুনের মামলা হয়েছে। এছাড়া যত্রতত্র বাড়ছে অজ্ঞাত পরিচয়ের লাশ।